কলিং বেল বাজতেই মা এসে দরজা খুলে দিল। দরজার সামনে আদ্রিজা আর ওর হাতে পুঁচকে বিড়ালছানাকে দেখে অবাক হয়ে বলল আদ্রিজার মা, এটা কি? প্রতি ওরে একগাল হেসে বলে উঠল আদ্রিজা। কেন বিড়াল? আদ্রিজার কথা শুনে আদ্রিজা মা গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, এটা বিড়াল তা আমিও জানি, কিন্তু এটাকে কোথা থেকে এনেছিস তুই? মায়ের কথা শুনে ভিতরে ঢুকতে ঢুকতে বলল আদ্রিজা, পেয়েছি এক জায়গা আর এখন থেকে এটা আমার কাছেই থাকবে মা। তোর কাছে থাকবে মানে তাড়াতাড়ি এটাকে যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। মায়ের কথা শুনে নিরাশ হল আদ্রিজা। প্রচণ্ড মন খারাপ নিয়ে বলল, তুমি এমন করো কেন মা? আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। এর আগের বার যেটাকে এনেছিলি সেটা কোথায় গেছে ভুলে গেলি? ভুলিনি মা, কিন্তু ও যাবে না। তোর কানে কানে বলেছে নাকি ও যাবে না? আগের একটা বিড়ালের জন্য পাশের বাসার ভাবির কম কথা শুনিনি আমি। তাড়াতাড়ি এটাকে যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। তুমি এমন করো কেন মা? থাকুক না কি হবে? কি হবে মানে আগেরটার মতো এটাও যদি পাশের বাসার ভাবির রুমে ঢুকে মাছ চুরি করে খায় তখন? খাবে না মা। আর আগেরটা বড় ছিল, এটা তো পুচকে। আমার রুম থেকে বেরি হবে না দেখো। প্লিজ এইবারে মতো এটাকে রেখে দেও। আমি কথা দিচ্ছি আর বাড়িতে কোনো বিড়াল আনব না। প্লিজ প্লিজ এটাকে রেখে দেও মা। মেয়ের মিনতির স্বরের কথা শুনে হালকা মন বলে আদ্রিজার মায়ের বলে, ঠিক আছে তবে এটাই কিন্তু লাস্ট। মায়ের কথা শুনে খুশি হয়ে যায় আদ্রিজা। ফট করেই মাকে জড়িয়ে ধরে বলে সে, আমার মিষ্টি মা। ঠিক আছে ঠিক আছে। এখন বল পাত্রপক্ষ কি বলল? আরুকে পছন্দ হয়েছে তাদের? সামনাসামনি কিছু বলেনি, তবে আরুর বাবাকে বলেছে ফোন করে পরে জানাবে। আদ্রিজার কথা শুনে আদ্রিজার মা শুধু এতটুকুই বলে, ওহ মা। এখন বলো তো আজ রান্না কি করছো? আমার খুব খিদে পেয়েছে। আদ্রিজার কথা শুনে আদ্রিজার মাও বেশি না ভেবে বলল, তোর পছন্দের গরুর মাংস রান্না করেছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ওরে আদ্রিজাও আর কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে। এতটুকু বলে বিড়াল ছানাকে কোলে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল আদ্রিজা। রাত 12টার কাছাকাছি। রুমের মধ্যে পায়চারি করছে আরও। মনটা বড়ই উতলা তার, কারণ কিছুক্ষণ আগেই মায়ের মুখে শুনেছে পাত্রের বাবা নাকি আরুর বাবাকে ফোন করে বলেছে আরুকে তাদের খুব পছন্দ হয়েছে। খুব শীঘ্রই তারা আরুকে তাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চায়। আর এই কথাটা শোনার পর থেকেই মনটা অস্থিরতার শীর্ষে আরুর। কিছুতেই বুঝতে পারছে না কি করলে তাকে আর ওই হাদারাম মার্কা ছেলেটাকে বিয়ে করতে হবে না। হঠাৎই কিছু একটা করার বুদ্ধি আসলো আরুর মাথায়। তৎক্ষণাৎ সে ফোন লাগালো আশিকের নাম্বারে। কারণ এই মুহূর্তে কেউ হেল্প করতে পারলে আশিকই পারবে। প্রথম কলেই ফোনটা ধরে ফেলল আশিক। আরুর ফোন করেছে দেখেই চমকে অবাক হয়ে বলল, আজ সূর্য কোনো দিক দিয়ে গেল বলতো? তুই আমায় ফোন দিয়েছিস? আমার কবিতা শুনতে মন চাইল নাকি? বিরক্ত হল আরু আশিকের কথা শুনে। বিরক্ত নিয়েই বলল সে, তুই কি কবিতা ছাড়া আর কিছু নিয়ে কথা বলতে পারিস না? আচ্ছা আজ আর কবিতা বলবো না, বল কি হয়েছে? এত রাতে ফোন দিল জরুরি কিছু? ওরে হতাশা ভরা গলাতেই বলল আরু, জরুরি তো। দোস্ত আমার তোর হেল্প লাগবে। আরুর কথা শুনে আশিক অবাক হয়ে বলল, হেল্প লাগবে? কি হেল্প? তুই আসছিস কবে? কাল সকালে বাসে। কেন বলতো? গুড, তাড়াতাড়ি আসিস দোস্ত। তা নয় আসলাম, কিন্তু হেল্পটা কিসে লাগবে?
ওরে আশিককে কিছু বলে আরুর কথা শুনে আশিক চোখ বড় বড় করে বলল, কি? না না, আমি এসব করতে পারবো না। প্লিজ প্লিজ দোস্ত, এমন করে বলিস, তুই হেল্প না করলে কি করে হবে বল। আরুর মিনতি শুনে আর না করতে পারল না আশিক। বলল, ঠিক আছে, তবে তোমায়ও আমায় কথা দিতে হবে, বিয়েটা যদি ভেঙে যায় তাহলে আগামী 1 মাস নিরদ্বিধায় আমার কবিতা শুনতে হবে তোকে। আশিকের কথা শুনে আরুরও বেশি না ভেবে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে। এবার তো তবে আরু ছুনার বিয়ে ভাঙতেই হবে। প্রতি ওরে শুধু শুকনো হাসে আরু। সকালে অফিস যাওয়ার সময় বাড়ি থেকে বের হতেই আদ্রিজার সাথে সাক্ষাৎ হলো অভ্রের। দরজা দিয়ে ভিতরে ঢুকছি আদ্রিজা আর ভিতরে ঢুকতে নিচ্ছিল আদ্রিজা। দুজনেই মুখোমুখি হলো আবার। আদ্রিজা আজও ব্ল্যাক পরেছিল, ব্ল্যাক গোল ফ্রক সাথে লেডিস জ্যাকেট, চোখে মোটা ফ্রেমের চশমা, সাথে চুলগুলো বাঁধা। অভ্র সত্যি বুঝে না এই মেয়েটা কালোই বেশি পড়ে কেন। কোনোদিন সুযোগ মিললে নিশ্চয়ই প্রশ্নটা করবে সে। অতঃপর দুজনের মাঝে চোখাচোখি হতেই অভ্র প্রশ্ন ছুড়ে বসল, পায়ের ব্যথা কমেছে তোমার মিস ব্ল্যাকবেরি? ওরে আদ্রিজাও মাথা নাড়িয়ে বলে, হুম। আদ্রিজার কথা শুনে শুধু হালকা হাসে অভ্র। আর কিছু না বলেই বেরিয়ে গেল সে বাড়ি থেকে। আর আদ্রিজাও বেশি কিছু না ভেবে ঢুকে পড়ে ভিতরে। চুপচাপ বসে রয় সোফায়। আর অপেক্ষা করতে লাগলো আরুর জন্য। সময় চলছিল সময়ের মতো। আর আদ্রিজা অভ্রের জীবনও চলছিল তাদের মতো। আদ্রিজা ধীরে ধীরে শ্রাবণের প্রতি হয়ে যাচ্ছিল আসক্ত। তার ভালোবাসা হয়ে যাচ্ছিল গভীর থেকে আরও গভীরতর। রোজ ভার্সিটি ফাঁকি দিয়ে এদিক সেদিকে যাওয়া, রাত জেগে ফোনে কথা বলা, সকালে ঘুম থেকে উঠে শ্রাবণের গুড মর্নিং মেসেজ আর রাতে শ্রাবণের গুড নাইট মেসেজ পাওয়াই ছিল আদ্রিজার দৈনন্দিন জীবনের রুটিনের একটা অংশ। এই দুইটা ছাড়া যেন তার দিন শুরু আর রাত শেষই হয় না। শ্রাবণের বিষয়টা অনেকবারই আরুদের বলতে চেয়েছে আদ্রিজা, কিন্তু পারেনি। যতবারই বলতে চেয়েছে ততবারই কোথাও না কোথাও আটকে পড়েছে সে। বারবার মনে হয়েছে শ্রাবণের কথা বললে ওরা বিশ্বাস করতে চাইবে তো তাকে। আদ্রিজা নিজেও জানে না বলতে কেন পারছে না সে তার ভালোবাসার কথা তার বন্ধু মহলদের কাছে। আরুরও বিয়ে ঠিক হয়ে গেছে সেই ছেলের সাথে। যদিও এখন পর্যন্ত আরু আর সেই ছেলের সাথে সরাসরি কথা হয়নি। আরু মন থেকে চায় এই বিয়েটা যেন না হয়, তাই ছেলের সাথে সরাসরি কথা বলতে চায় সে। কিন্তু দেখা হচ্ছে না। কারণ ছেলে কিছুদিনের জন্য কাজের সুবাদে দেশের বাহিরে গেছে। ফিরে এলেই দিনক্ষণ ঠিক করে বিয়ে করিয়ে দেওয়া হবে তাদের। আরুর সেদিন আশিকের সাথে প্ল্যান কিছু করতে চেয়েও করতে পারেনি। কারণ যাকে কিছু বলবে সেই তো দেশে নেই। তাই আরু অপেক্ষা করছে ছেলের আসার। হাদারামটা এলেই নিজের ফন্দি মতো আটা কাজটা সেরে ফেলবে আরু। আর বাকি রইল অভ্র, সেও অপেক্ষা করছে লাবণ্যের, কিন্তু লাবণ্যের খোঁজখবর নেই। সেদিনের পর আর দেখা মেলেনি লাবণ্যের সাথে অভ্র। তবে অভ্র অপেক্ষা করছে লাবণ্যের। লাবণ্য এলেই তার মনের কথা বলে ফেলবে তাকে। আজ সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টির প্রলাপে আজ ভার্সিটিও যায়নি আদ্রিজা। তবে শুধু সে যায়নি বললে একটু ভুল হবে, আদ্রিজাদের বন্ধুমহলের কেউই যায়নি ভার্সিটি। বর্তমানে ছাদের চিপচিপে পানির ওপরে খালি পায়ে পা ভিজিয়ে হাঁটছে আদ্রিজা। বৃষ্টি কমেছে কিছুক্ষণই হলো মাত্র। গোধূলি বিকেল চলছিল সবে। আকাশটা পুরো লালচে মাখা মেঘাচ্ছন্ন হয়ে আছে। নিস্তব্ধ হয়ে আছে চারপাশ।
আদ্রিজাদের বাড়িটা 4 তলা বিশিষ্ট উঁচু বিল্ডিং। ওরা দোতলায় থাকে, বাড়িওয়ালারা 3 তলায়। 4 তলার উপরের ছাদ থেকে নিচের সবকিছুই অল্প স্বল্প ছোট ছোট দেখাচ্ছে। আদ্রিজাদের বিল্ডিংটার ডানদিক থেকে মাঝখানে অনেকখানি ফাঁকা রেখে অপর প্রান্তেই রয়েছে 5 তলা উঁচু বিল্ডিং। বিল্ডিংটা দেখতেও ভারী সুন্দর। সেই বিল্ডিংয়ের পাশেই রয়েছে বিশাল এক কদম গাছ। কদম হয়েছে খুব। আদ্রিজার দৃষ্টি বর্তমানে সেদিকেই। মাঝে মাঝে তো আদ্রিজার ইচ্ছে করে ওই গাছের সব কদমগুলো ছিঁড়ে নিয়ে আসতে, কিন্তু আফসোস এমনটা হয় না। হঠাৎই আদ্রিজার ফোনটা বেজে উঠল। উপরে আরুর নাম্বার দেখে খুশি মনে বলল সে। হুম বল। আদ্রিজার কথা শুনে অপর প্রান্তের আরু কর্কশ কণ্ঠে বলল। কোথায় তুই? আরুর কথা শুনে আদ্রিজা অবাক হয়ে বলল। কোথায় মানে বাসায়। বাসায় থাকিস আর যাই করিস, 8 ঘন্টার মধ্যে তোকে আমাদের বাসায় দেখতে চাই আদ্রিজা। আরুর এবারের কথা শুনে আরো বেশি অবাক হল আদ্রিজা। হতভম্ব গলায় বলল, এখন কি করে যাব? আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা গড়িয়ে যাবে আর বৃষ্টিও আসবে বোধহয়। এই সময় কি করে যাব? অত শত জানি না, তুই আসছিস মানে আসছিস ব্যাস। কিন্তু আরু আর কিছু বলতে পারল না আদ্রিজা, কারণ তার আগেই আরু ফোনটা কেটে দিয়েছে। আরুর কাজে আরোই বিস্মিত হল আদ্রিজা। দুবার আরু আরু বলেও লাভ হয়নি আর। এরই মাঝে আবারও বেজে উঠল আদ্রিজার ফোন। প্রথমে আরু ভেবে ফোনটা দেখলেও পরমুহূর্তেই শ্রাবণের নাম্বার দেখে খুশি হল আদ্রিজা। আনমনেই মুচকি হেসে ফোনটা তুলে বলল, হুম বলুন। 2 ঘন্টা পর কি একবার বাসা থেকে বের হতে পারবে আদ্রিজা? তোমার জন্য একটা সারপ্রাইজ ছিল। আদ্রিজা অবাক হল, চরম অবাক হল শ্রাবণের কথা শুনে। অবাক হয়েই বলল সে, সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? সেটা তো এলেই দেখতে পারবে। তুমি কি আসবে একবার? আদ্রিজা অনেক ভেবে চিনতে বলল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে শ্রাবণ খুশি হয়ে বলল আদ্রিজাকে, থ্যাংক ইউ সো মাচ আদ্রিজা। আমি তোমার অপেক্ষায় থাকব। আমি একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। ঠিক আছে। অতঃপর ফোন কাটল শ্রাবণ। শ্রাবণ ফোন কাটতেই আকাশপথে তাকিয়ে মুচকি হাসল আদ্রিজা। আনমনেই বলল, আবার কি সারপ্রাইজ দিবেন আমায় শ্রাবণ? হা হয়ে তাকিয়ে আছে আদ্রিজা আরু শরীফ, সিফাত, তুলি, বুশরা আর আশিকের দিকে। সে কল্পনাও করতে পারেনি এই ভরসন্ধ্যা বেলা তাকে ডেকে জন্মদিনের সারপ্রাইজ দিবে এরা 6 জন। খুশিতে আদ্রিজার চোখ ভেসে আসল। কিছুক্ষণ আগে মাকে অনেক কষ্টে রাজি করিয়ে বাসা থেকে বের হয় আদ্রিজা। প্রথমেই আরুদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় সে, কারণ শ্রাবণ তাকে প্রায় 8টা নাগাদ যেতে বলেছে রেস্টুরেন্ট। তাই সবার আগে আরুদের বাড়িতেই চলে আসে আদ্রিজা। বাড়িতে ঢুকতেই আরুর মা আদ্রিজাকে আরুর রুমে যেতে বলে। আদ্রিজাও তাই করে। রুমে ঢুকতেই তার বন্ধুমহলের সবাই প্রায় হামলে আসে তার সামনে, সাথে বার্থডে স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়ে বলে তাকে, হ্যাপি বার্থডে আমাদের নিরিবিলি আফা। আকস্মিক সকলের এমন কাণ্ডে চোখ বড় বড় হয়ে যায় আদ্রিজার। সে কল্পনাও করেনি এমন কিছু হওয়ার। কারণ আজ যে তার বার্থডে এটাই তো ভুলে গিয়েছিল আদ্রিজা। বর্তমানে ছলছল চোখে সবার দিকে তাকিয়ে রইল আদ্রিজা। এই মুহূর্তে দাঁড়িয়ে তার মনে হচ্ছে জীবনে আর কিছু পাক বা না পাক ভাগ্য করে কিছু বন্ধুবান্ধব পেয়েছে সে, যারা তাকে ভীষণ ভালোবাসে। আদ্রিজার রিয়েকশন দেখে বলে উঠল আরু, কিরে চমকে গেলি তো? ওরে নিজের চোখের পানি মুছতে মুছতে মাথা নাড়িয়ে বলল আদ্রিজা।
সত্যি খুব চমকেছি, আমি ভাবতেও পারিনি তোরা আমার জন্য। বলতে বলতে কেঁদে ফেলল আদ্রিজা। আদ্রিজার কাণ্ডে সবাই ওর দিকে এগিয়ে এসে বলল, আরে পাগল, কান্দিস কেন? প্রতি ওরে বলে আদ্রিজা। আমি সত্যি খুব লাকি যে তোদের মতো এত ভালো বন্ধু পেয়েছি। আদ্রিজার কথা শুনে সিফাত বলে, আমরাও লাকি তোর মতো এত ভালো বন্ধু পেয়ে। ওরে মুচকি হাসল আদ্রিজা। হঠাৎই আশিক বলে উঠল, এই দিন সেই দিন, আজ আমাদের আদ্রিজা আফার জন্মদিন। গরম আলু, বলছে খালু, বেশি কানলে খাওয়াইয়া দিমু বালু। আশিকের কবিতা শুনে চোখ মুখ খিচে বলে উঠল আরো, থামবি তুই, ইমোশনাল মুহূর্তে ফালতু কবিতা বলিস। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমার কবিতার তুমি কি বুঝবা আমার না হওয়া বউ। সঙ্গে সঙ্গে আশিকের পায়ে একটা পাড়া দিল আরো। আরুর কাণ্ডে ব্যথায় কুকড়ে উঠল আশিক। আশিক কিছু বলার আগেই আরু বলে উঠল, আর একটা কথা বলতে তোরে আমি যে কি করমু তুই নিজেও জানোস না। আর এসব বউ টও কি আয়। আদ্রিজা কেক কাটবে এখন, তুই যদি তোর উল্টো পাল্টা কবিতা শুনাস তাহলে কিন্তু। আরুর থ্রেট শুনে বলল আশিক, ঠিক আছে আর কমু না যা। হুম। অতঃপর সবাইকে উদ্দেশ্য করে বলল আরু, হয়েছে সব ইমোশনাল ড্রামা, এখন আদ্রিজা কেক কাটবে। আদ্রিজা আফা চলে আসো কুইকলি। আদ্রিজাও গেল। আরুর পুরো রুমটাই বেলুন রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে। এই সব কিছুই এই 6 বন্ধু মিলে করেছে। অতঃপর আদ্রিজা কেক কেটে সেলিব্রেট করল তার জন্মদিন। ঢাকার এক বিখ্যাত রেস্টুরেন্টে বসে আছে অভ্র। অপেক্ষা করছে সে কিছু ক্লায়েন্টের আসার জন্য। একটা নতুন প্রজেক্টের হাত দেওয়ারই পূর্ণ প্রচেষ্টা চলছে অভ্রের। বর্তমানে সেই কাজের জন্যই কিছু ক্লায়েন্টের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছে সে। বিকেলে আসার কথা ছিল তাদের, কিন্তু বৃষ্টির কারণে আসা হয়নি। এখন বৃষ্টি নেই, তাই ক্লায়েন্টেরা নিজেরাই ফোন করে বলল অভ্রকে এখন আসার জন্য। অভ্র রাজি হয়ে যায়। আর এই কারণেই বর্তমানে রেস্টুরেন্টে বসে আছে অভ্র। অন্যদিকে সেইম রেস্টুরেন্টেই বসে আছে শ্রাবণ। অভ্রের টেবিলের থেকে 2 টেবিল পরেই বসে আছে সে। অপেক্ষা করছে সে আদ্রিজার। যদিও সে জানে আদ্রিজার আসতে এখনো প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে। মাঝে মাঝে নিজের কাজের জন্য নিজেরই গর্ব হয় শ্রাবণের। একসাথে কতগুলো গার্লফ্রেন্ডকে গোল খাওয়ায় সে। কফি হাতে একজন ওয়েটার যাচ্ছিল অভ্রের পাশ দিয়ে আর বলতে লাগল শ্রাবণের দিকে তাকিয়ে, না জানি আজ আবার কোনো নতুন মেয়ের জন্য অপেক্ষা করছে এই ছেলে। রোজ রোজ নতুন নতুন মেয়ে নিয়ে হাজির হয় রেস্টুরেন্ট। বলতে বলতে যেতে লাগল ওয়েটার। অভ্র শুনল ওয়েটারের কথা, সাথে তাকালো ও সামনের ছেলেটিকে দেখার জন্য, কিন্তু শ্রাবণ উল্টোদিক ঘুরে থাকায় ফেসটা দেখতে পায়নি সে। এরই মাঝে সেখানে উপস্থিত অভ্রের ক্লায়েন্ট। তাদের দেখেই অভ্রের পিএ ইউনুস বলে উঠল, বসো, ওনারা চলে এসেছে। ইউনুসের কথা শুনে অভ্র তার দৃষ্টি সরিয়ে তাকালো সামনে। ক্লায়েন্টরা সামনে আসতেই সৌজন্যতার খাতিরে উঠে দাঁড়ালো অভ্র। অভ্রকে দেখেই নিজের হাত এগিয়ে দিয়ে বললেন ক্লায়েন্ট, হ্যালো মিস্টার অভ্র। অভ্র খুশি মনে হ্যান্ডশেক করল ক্লায়েন্টদের সাথে। বলল, হ্যালো মিস্টার আরিফুর জামান। অতঃপর সামনাসামনি বসল 4 জন। ওয়েটার ডেকে কফির অর্ডারও দিল অভ্র। তারপর কথা বলতে লাগল অভ্র ক্লায়েন্টদের সাথে। বেশ খানিকটা বিরক্ত নিয়েই বসে আছে শ্রাবণ, কারণ আদ্রিজা এখনো আসছে না।
ফোনও করেছে সে কিন্তু ফোন ধরেনি আদ্রিজা। এতে যেন আরো বিরক্ত লাগছে শ্রাবণের। এই মেয়েটা অলওয়েজ দেরি করে। শ্রাবণের এত গার্লফ্রেন্ডের মধ্যে এই আদ্রিজাই চরম লেটুস পদের, যেটা মাঝে মাঝে শ্রাবণকে চরম বিরক্তে ফেলে। এমন সময় সেখানে এগিয়ে আসলো শ্রাবণের আরেক গার্লফ্রেন্ড সুমিতা। শ্রাবণকে দেখেই খুশি মনে দৌড়ে এসে বলল সে, বেবি তুমি এখানে? সঙ্গে সঙ্গে চমকে উঠল শ্রাবণ। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে সুমিতার কাছে এগিয়ে গিয়ে বলল, হোয়াট এ সারপ্রাইজ, তুমি এখানে? আমি তো বন্ধুদের সাথে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি না বললে তোমার কোনো কাজ আছে? এটা তাহলে তোমার কাজ? তুমি আমায় ভুল বুঝোচ্ছ। এখান থেকে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। বলেই সুমিতার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল শ্রাবণ। কারণ এখানে থাকা সেভ হবে না, যখন তখন আদ্রিজা চলে আসতে পারে। বিষয়টা এক পলক খেয়াল করল অভ্র। তবে বেশি কিছু না ভেবে আবার নিজের কাজে মনোযোগ দিল সে। হঠাৎই নিজের ফোন চেক করতেই শ্রাবণের 10টা মিসকল দেখে চমকে উঠল আদ্রিজা। সে তো প্রায় ভুলেই গিয়েছিল শ্রাবণের কথা। আদ্রিজা বেশি কিছু না ভেবেই নিজের ব্যাগটা নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাকে যেতে হবে দোস্তরা। হুট করেই আদ্রিজার এমন তাড়া দেখে সবাই বেশ অবাক হয়েই বলল, হুট করে এত তাড়া? আন্টি ফোন দিয়েছিল নাকি? আদ্রিজার ইচ্ছে করছে না মিথ্যে বলতে। আদ্রিজার সবার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, না। তাহলে আমার তোদের সবাইকে কিছু বলার আছে। আদ্রিজার কথা শুনে বুশরা বলে উঠল, হুম বল। এখন নয়, কাল ভার্সিটি বসে বলবো, এখন আমি একটু তাড়াই আছি। বলেই নিজের ব্যাগপত্র নিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল আদ্রিজা। আর আদ্রিজার এমন কাণ্ডে সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল আদ্রিজার যাওয়ার পানে। ইদানিং আদ্রিজার আচরণেও কিছুটা পরিবর্তন দেখছে সবাই। তবে কেউ বুঝতে পারছে না আদ্রিজার এমন হুট পরিবর্তনের কারণ। সবাই বেশ হতাশ হয়েই বলল, কাল আমাদের কি বলবে আদ্রিজা? তুলির কথা শুনে শরীফ বলে উঠল, সেটা তো কালই জানা যাবে। অভ্র তার ক্লায়েন্ট মিটিং শেষ করে উঠে দাঁড়ালো। আরিফুর জামানও উঠে দাঁড়ালো। পুনরায় অভ্রের সাথে হাত মিলিয়ে বললেন উনি, এবারের ডিলটা তবে আমরাই পাচ্ছি মিস্টার অভ্র? ওরে মুচকি হেসে বলল অভ্র। ইনশাআল্লাহ। অভ্রের জবাব শুনে হাসল আরিফুর জামান। বলল, ওকে ডিয়ার, বাকি কথা পরে হবে। ঠিক আছে। অতঃপর আরিফুর জামান বেরিয়ে গেলেন রেস্টুরেন্ট থেকে। ওনারা বের হতেই অভ্র তার পিএ ইউনুসকে উদ্দেশ্য করে বলল, গাড়িটা সামনে নিয়ে আসো ইউনুস। ওরে ইউনুসও বেশি না ভেবে বলল, ওকে স্যার। বলেই দৌড়ে চলে গেল ইউনুস। আর অভ্র কিছুক্ষণ দাঁড়ালো চুপচাপ। এরই মাঝে রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে আসলো আদ্রিজা। পরনে তার পার্পল কালার জর্জেট থ্রি পিচ। আজ প্রথমই হয়তো অভ্র আদ্রিজাকে কালো রং ব্যতীত দেখল, তবে স্টাইলটা সেইমই আছে। চোখে মোটা ফ্রেমের চশমা আর চুলগুলো একদিকে বেনুনি করা। ঠোঁটে আজ হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে আদ্রিজা। খারাপ লাগছে না। সাধারণত্বের মাঝেও ভালো লাগছে আদ্রিজাকে। হঠাৎই অভ্রের মাথায় একটা প্রশ্ন এঁটে বসল, কিন্তু এই মেয়েটা একা এখানে কেন? এদিকে আদ্রিজা রেস্টুরেন্টে ভিতরে আশেপাশের কোথাও তাকিয়ে শ্রাবণকে দেখল না। তবে কি শ্রাবণ রাগ করে চলে গেছে রেস্টুরেন্ট থেকে? কথাটা মাথায় আসতেই একরাশ ভয় এসে গ্রাস করল তাকে। এমন সময় পিছন থেকে বলে উঠল অভ্র, মিস ব্ল্যাকবেরি, তুমি এখানে কি করছো?
ব্ল্যাকবেরি নামটা শুনতেই হকচকিয়ে উঠল আদ্রিজা। এই নামে তো শুধুমাত্র আরুর ভাই অভ্রই তাকে ডাকে। তবে কি অভ্র এসেছে এখানে? খানিকটা ভয় ভয় পিছন ফিরে তাকালো আদ্রিজা। সত্যি সত্যি অভ্রকে তার পিছনে দেখে বেশ অবাক হয়েই বলল সে, আপনি এখানে? খানিকটা বিস্মিত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের মুখের দিকে। সে সত্যি ভাবেনি এই মুহূর্তে এই রেস্টুরেন্টে এসে অভ্রের সাথে দেখা হয়ে যাবে তার। এখন অভ্রের প্রশ্নের উত্তর হিসেবে কি বলবে এটা ভেবেই ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আদ্রিজার। মিথ্যে বলবে নাকি সত্যি? আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্র, কি হলো, তুমি কিছু বলছো না কেন? এখানে কি করছো তুমি? হকচকিয়ে উঠল আদ্রিজা। খানিকটা আমতা আমতা করে বলল, আপনি এখানে কি করছেন? আদ্রিজার কথায় খানিকটা বিরক্ত প্রকাশ করে বলল অভ্র, প্রশ্ন আমি তোমায় আগে করেছি তাই ওরটাও তোমারই আগে দেওয়া উচিত, তাই না? অভ্রের কথা শুনে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আদ্রিজার। আদ্রিজার কাঁপাকাঁপি দেখে কেমন যেন সন্দেহ লাগল অভ্রের। সন্দেহ ভরা চেহারা নিয়েই বলল অভ্র, কি হলো আদ্রিজা, তুমি কিছু বলছো না কেন? কেন এসেছো এখানে? তোমার তো আমাদের বাড়ি যাওয়ার কথা। আরুকে তো দেখলাম তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে যাওনি বাড়ি। এবার আদ্রিজা তাকালো অভ্রের দিকে। এমন সময় অভ্রের পিএ ইউনুস এসে বলল অভ্রকে, স্যার গাড়ি চলে এসেছে। প্রতি ওরে একবার আদ্রিজা তো একবার ইউনুসের দিকে তাকায় অভ্র। পাশাপাশি বসে গাড়ি করে যাচ্ছে আদ্রিজা আর অভ্র। সামনের সিটেই গাড়ির ড্রাইভার আর ইউনুস বসা। হঠাৎই অভ্র বলে উঠল, তার মানে তুমি তোমার প্রেমিক শ্রাবণের সাথে দেখা করতে রেস্টুরেন্টে এসেছিলে ব্ল্যাকবেরি? অভ্রের কথা শুনে আদ্রিজা মাথা নাড়িয়ে হুম বলল। অনেকক্ষণ আগেই আদ্রিজা অভ্র বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। আদ্রিজা অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে শ্রাবণের জন্য, কিন্তু শ্রাবণ আর আসে না। এদিকে অভ্রকে যাওয়ার জন্য বললেও আদ্রিজাকে একা রেখে যাবে না বলে অভ্র সাথে আদ্রিজা তাদের বাড়ি রেখে এখানে কেন এসেছে এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত যাবে না এটাও বলে অভ্র। আর অভ্রের এমন খামখেয়ালির কথার কাছে হার মেনে অভ্রকে শ্রাবণের ব্যাপারে সব বলে আদ্রিজা। কারণ বারবার মিথ্যে বলতে মন চাইছিল না তার, তাই সত্যি কথাই বলে দেয় আদ্রিজা। আর অভ্র সে শুরু থেকেই এইরকম কিছু একটার আন্দাজ করতে পারছিল। এবার সত্যি সত্যি আদ্রিজার মুখে সব শুনে পুরোপুরি অবাক না হলেও খানিকটা অবাক নিশ্চয়ই হয়েছে সে। হঠাৎই অভ্রের ভাবনাগুলোর মাঝে বলে উঠল আদ্রিজা, প্লিজ এইসব কথা আর কাউকে বলবেন না। আমি আরুদেরও শ্রাবণের কথা বলিনি, তবে কাল বলবো ভেবেছি। আপনি প্লিজ আমার আগে ওদের কিছু বলবেন না, খুব কষ্ট পাবে কিনা। আদ্রিজার কথা শুনে শুকনো হেসে বলল অভ্র, ইটস ওকে মিস ব্ল্যাকবেরি, টেনশন নট, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু তুমি যাকে ভালোবাসো সেও কি তোমায় ভালোবাসে এটা তুমি শিওর তো? অভ্রের কথা শুনে খানিকটা অবাক হয়ে বলল আদ্রিজা, মানে কি বলতে চাইছেন আপনি? আমি তেমন কিছুই বলতে চাইছে না আদ্রিজা, আসলে কি বলো, আমি আজ সন্ধ্যা থেকেই ওই রেস্টুরেন্টে ছিলাম। আমার পাশাপাশি আরও একটা ছেলে ছিল ওই রেস্টুরেন্টে, কারো জন্য অপেক্ষা করছিল বোধহয়। তখন ওই রেস্টুরেন্টের একজন ওয়েটার বলছিল সেই ছেলেটা নাকি রোজ নতুন নতুন মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসে, তাই বললাম তুমি আবার সেই ছেলের পাল্লায় পড়োনি তো? অভ্রের কথা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আদ্রিজার। তবে বেশি না ভেবে বিস্মিত কণ্ঠ নিয়ে বলল আদ্রিজা, আমার শ্রাবণ এমন নয়, তাই বাজে কথা বলা বন্ধ করুন। আদ্রিজার জবাব শুনে ভরকানো গলায় বলল অভ্র, আরে বাজে কথা কোথায় বললাম?
আমি জাস্ট এমনি বললাম, আবার এমনও হতে শ্রাবণ আজ রেস্টুরেন্টে আসেনি, বা আমি যাকে নিয়ে বলছি সে শ্রাবণ নয়। দেখুন, এভাবে বলবেন না, আমার শ্রাবণ যথেষ্ট ভালো। ভালো হলেই ভালো আদ্রিজা। তারপরও সবাইকে বিশ্বাস করতে নেই। সবাই কিন্তু সঠিক হয় না। আপনি এইভাবে বলবেন না প্লিজ। আর আপনিও তো লাবণ্য আপুকে ভালোবাসেন, আমি কি কখনো তাকে নিয়ে আপনার সামনে বাজে মন্তব্য করেছি? তাহলে আপনি বলছেন কেন? বলতে বলতে কেঁদে ফেলার উপক্রম আদ্রিজার। এদিকে আদ্রিজাকে কাঁদতে দেখে ভড়কে গেল অভ্র। সে সত্যি সেই রকম কিছু ভেবে কথাগুলো নি জাস্ট এমনি বলেছিল। কিন্তু আদ্রিজা তো বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে কেঁদে ফেলেছে। অভ্র জোরে নিঃশ্বাস ফেলল। তারপর আদ্রিজার দিকে তাকিয়ে বলল, তুমিও না ব্ল্যাকবেরি একটুতেই সিরিয়াস হয়ে যাও, আমি তো এমনি মজার ছলে বলেছিলাম কথাটা। ওরে আদ্রিজা কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, এইভাবে কেন বললেন অভ্র? আমার খুব কষ্ট হয়। আদ্রিজার কথায় এবার সত্যি বিপাকে পড়ল অভ্র। আদ্রিজাকে নিজের দিকে ঘুরিয়ে ওর চোখ মুছে দিতে দিতে বলল, বিলিভ মি, আমি তোমায় হার্ট করার জন্য বা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। জাস্ট মনে হলো তোমায় বলা উচিত তাই বলেছি। ঠিক আছে, তোমার শ্রাবণ খুব ভালো, হয়তো ও সত্যি আজ আসেনি। এবার হ্যাপি। ওরে আদ্রিজা কিছু বলে না, শুধু ছলছল চোখে তাকিয়ে রয় সে অভ্রের মুখের দিকে। সে সত্যি খুব কষ্ট পেয়েছে অভ্রের কথায়। অভ্র যাকে নিয়ে বলল সে যদি শ্রাবণ হয়, কথাটা ভাবলেই বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে আদ্রিজার। না না, অভ্র যাকে নিয়ে বলছে যে কিছুতেই শ্রাবণ হতে পারে না। শ্রাবণ তাকে কিছুতেই ধোঁকা দিতে পারবে না। কিন্তু শ্রাবণ তাকে রেস্টুরেন্টে আসতে বলে আসলো না কেন? নাকি এসে আবার চলে গেছে? বেশি ভাবল না আদ্রিজা। কেমন যেন এলোমেলো লাগলো সবকিছু। হঠাৎই মাঝপথে একটা ব্রিজের ওপর এসে গাড়িটা থেমে হয়ে গেল অভ্রের। হুট করে এমনটা হওয়াতে অভ্র আদ্রিজা দুজনেই বেশ অবাক হল, সাথে আচমকা গাড়ি থেকে যাওয়াতে পাশাপাশি মাথায় বাড়িও খেল দুজন। ব্যথাও পেয়েছে একটু। অভ্র খানিকটা অবাক হয়ে বলল, হুট করে কি হলো ইউনুস? অভ্রের কথা শুনে ইউনুসও বলে উঠল, ঠিক বুঝতে পারছি না স্যার। তাড়াতাড়ি বেরিয়ে দেখো তো কি হয়েছে। দেখছি স্যার। বলেই ইউনুস আর গাড়ির ড্রাইভার দুজনেই বের হল গাড়ি থেকে। অভ্র গাড়ির দরজা খুলে বলল ইউনুসকে, কি হয়েছে ইউনুস? ওরে ইউনুস দৌড়ে এসে বলল, স্যার, গাড়ির চাকায় পিন লেগে টায়ার পাঞ্চার হয়ে গেছে। ইউনুসের কথা শুনে অভ্র হতভম্ব হয়ে বলল, হোয়াট? এখন আমরা বাড়ি ফিরব কিভাবে? এখান থেকে তো কোনো গাড়ি পাওয়াও মুশকিল। গাড়িতে কোনো এক্সট্রা টায়ার আছে ইউনুস? অভ্রের কথা শুনে খুব নিরাশ হয়েই বলল ইউনুস, না স্যার। এবার আরও হতাশ হল অভ্র। হতাশ হয়েই বলল, তাহলে এখন কি করব ইউনুস? মাঝরাস্তায় এইভাবে বসে থাকব? ওরে ইউনুস কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, ওই সামনেই একটা মেকানিকের দোকান আছে, আপনি বললে আমি আর ড্রাইভার গিয়ে মেকানিককে নিয়ে আসি। সাথে এক্সট্রা টায়ারও। ইউনুসের কথা শুনে অভ্র কিছু বলার আগেই খানিকটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল আদ্রিজা, আর আমরা? আপনারা এখানে বসে অপেক্ষা করতেন। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না স্যার। ইউনুসের কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল অভ্র, ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে ইউনুস। অভ্রের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে বলল ইউনুস, ঠিক আছে স্যার, আপনারা এখানে বসুন, আমরা এক্ষুনি আসছি। বলেই চলল ইউনুস আর ড্রাইভার। আর গাড়ির ভিতর আদ্রিজা, অভ্র হতাশ হয়ে বসে রইল দুজন।
বেশ কিছুক্ষণ কেটে গেল মাঝখানে, কিন্তু ইউনুস আর ড্রাইভারের খবর নেই। তখনও এবার বেশ বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হলো অভ্র। এইভাবে গাড়িতে বসে থাকা যায় নাকি? আর ইউনুসটাই বা গেল কোথায়, এখনো আসছে না কেন? অভ্রকে বের হতে দেখে এবার আদ্রিজাও বের হল। তারও টেনশন হচ্ছে, রাত প্রায় 9:30 বেজে গেছে, এখনো বাড়ি ফিরতে পারিনি সে। কি করবে কিছুই যেন মাথাতে আসছে না তার। আদ্রিজা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল একটা ফোন করবে বাড়িতে। যেই ভাবা সেই কাজ, কিন্তু ফোন হাতে নিতেই আরও হতাশ হল আদ্রিজা, কারণ তার ফোনের চার্জ শেষ। এখন কি করবে সে? এদিকে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে আছে অভ্র। বিরক্তিতা কাজ করছে চরমভাবে। এইভাবে মাঝরাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাবে এটা ভাবতেই পারেনি সে। আর এমন একটা জায়গায় এসে গাড়িটা নষ্ট হলো, সেখান থেকে কিছু করাও যাবে না। আপনার ফোনটা পাওয়া যাবে একবার? হঠাৎই আদ্রিজার মুখে এমন কথা শুনে পাশ ফিরে তাকালো অভ্র। তারপর বিস্মিত কণ্ঠ নিয়ে বলল সে, আমার ফোন দিয়ে তুমি কি করবে? আসলে বাড়িতে একটা ফোন করতাম। মা নিশ্চয়ই খুব টেনশন করছে। ওরে অভ্র ভ্রুকুচকে বলল, ফোন করে কি বলবে? বলবো আমি এখনো আরুদের মানে আপনাদের বাড়িতে আছি, যেন চিন্তা না করে। আদ্রিজার কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল অভ্র। বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, তোমার ফোনে কি হয়েছে? ওরে হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল আদ্রিজা, আমার ফোনের চার্জ শেষ। বাহ, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছ অথচ ফোনে চার্জ দিয়ে আনোনি? আপনার বাজে বকা বন্ধ করুন তো। হাসল অভ্র। অভ্রের হাসি দেখে বলল আদ্রিজা, আপনার কি এই মুহূর্তে হাসি পাচ্ছে? খুব বাড়ি কিভাবে ফিরব তার কোনো চিন্তা আছে? চিন্তা আছে দেখেই না হাসার চেষ্টা করছি, বলেই নিজের পকেট থেকে ফোনটা বের করে দিল অভ্র আদ্রিজার হাতে। এমন সময় আকাশপথে বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। আচমকা এমনটা হওয়াতে আদ্রিজ অভ্র দুজনেই খানিকটা চমকে উঠল। সাথে দুজনেই তাকালো আকাশপথে। কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশটা, খানিকক্ষণ পরপর বিদ্যুৎ তো চমকাচ্ছে। হঠাৎই চারপাশ বেয়ে আসতে লাগল ধুলো মিশ্রিত বাতাস। ব্রিজের নিচে থাকা নদীতেও প্রবল বেগে ঢেউ হতে লাগল। হুট করেই আবহাওয়ার এমন পরিবর্তন দেখে আদ্রিজা খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, ঝড় আসবে মনে হয়। এখন কি হবে? আমরা বাড়ি ফিরতে পারব তো আজ? ওরে অভ্র এতটুকুই বলে, ভয় পেও না ব্ল্যাকবেরি, কিছু হবে না, আমি তো আছি। প্রতি ওরে শুধু ঘাবড়ানো ফেস নিয়ে তাকালো আদ্রিজা অভ্রের দিকে, তবে কিছু বলল না। কেন যেন ভয় হচ্ছে তার, ভীষণ ভয়। ভয় জর্জর হয়েই তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের মুখের দিকে। কি হবে না হবে কিছুই বুঝচ্ছে না যেন। চারপাশের পরিবেশটা হয়ে উঠছে ধীরে ধীরে ভয়ঙ্কর। বাতাসের তীব্রতা বাড়ছে, ব্রিজের নিচের নদীর ঢেউরা স্রোত দিচ্ছে ভারীভাবে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে উচ্চ স্বরে। প্রকৃতির এমন ধমকানো রূপ দেখে বলল আদ্রিজা, এখন আমরা কি করব? ভয় পেও না, দেখবে একটা না ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এরই মাঝে বিকট শব্দে ধুলো মিশ্রিত বাতাস বয়ে আসলো অভ্রদের দিকে। এতে আদ্রিজা খানিকটা ঘাবড়ে গিয়ে কাছাকাছি গেল অভ্রের। চোখে ধুলো ঢুকে গেছে তার। অভ্র ব্রিজের দিকে মুখ করে থাকায় তাকে খুব একটা ছুঁতে পারল না ধুলো। আদ্রিজা চোখ খুলতে পারছে না, চোখ খুলতে নিলেই চোখ জ্বলছে তার। আদ্রিজার অবস্থা বুঝতে পেরে বলল অভ্র, কি হয়েছে? ওরে নিজের চোখের চশমাটা খুলে চোখ ডলতে ডলতে বলল আদ্রিজা,
চোখের ভিতর কি যেন একটা ঢুকে গেছে। আদ্রিজার কথা শুনে খানিকটা বিস্মিত হয়ে বলল অভ্র। কই দেখি। বলেই আদ্রিজার আর একটু কাছাকাছি হল অভ্র। আদ্রিজার চোখটা আস্তে করে খুলে ফু দিতে লাগল সে। কিছুক্ষণ যেতেই পরপর কয়েকবার পলক ফেলে চোখ খুলল আদ্রিজা। আদ্রিজাকে চোখ খুলতে দেখে বলল অভ্র, ঠিক আছে এখন? ওরে মাথা নাড়িয়ে হা বলল আদ্রিজা। এরই মাঝে বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে যেতে লাগল আদ্রিজা আর অভ্র। আদ্রিজা খানিকটা বিস্ময় নিয়ে বলল, এখন কি হবে? বৃষ্টি পড়ছে তো গাড়িতে ঢুকে বসবেন? আকাশে মেঘ ডাকছে, ভয়ঙ্করভাবে মেঘ ডাকছে, এমন একটা অবস্থায় এইভাবে মাঝরাস্তায় গাড়িতে থাকাটা ঠিক হবে না। অভ্র আশেপাশে তাকিয়ে বলল, বৃষ্টির মধ্যে গাড়িতে থাকাটা ঠিক হবে না, তার চেয়ে সামনে চলো দেখি ছাউনি জাতীয় কিছু পাই কি না। আদ্রিজা শুনল অভ্রের কথা। বলল, ঠিক আছে চলুন। অতঃপর আদ্রিজা অভ্র চলল সামনে। কতদূর এগোতেই ব্রিজের নিচে নেমে পড়ল তারা। ব্রিজের নিচ থেকে নামতেই টিন বিশিষ্ট একটা ছাউনিঘর দেখতে পেল অভ্র। তৎক্ষণাৎ আদ্রিজার হাত ধরে এগিয়ে চলল সে সেখানে। বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা তাদের। চারদিকে কাগজের বেড়া আর উপরে টিন বিশিষ্ট একটা ছাউনি ঘরের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে আছে আদ্রিজা আর অভ্র। আদ্রিজা শীতে থরথর করে কাঁপছে। পার্পল কালারের জামাটা বৃষ্টিতে ভিজে পুরো যাচ্ছে, তাই অবস্থা তার। খুব আনিজি লাগছে তার অভ্রের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে। আদ্রিজা তার গায়ের ওড়নাটাকে মেলে নিজেকে ঢেকে ঢুকে দাঁড়িয়ে রইল চুপচাপ। এইরকম একটা বাজে পরিস্থিতি পড়তে হবে তাকে এটা ভাবতেই পারেনি আদ্রিজা। এদিকে অভ্র। আদ্রিজার আনিজি ফিল হওয়াটা বেশ বুঝল যেন, কিন্তু এই মুহূর্তে ঠিক কি করা যায় এটাই যেন বুঝছে না সে। হঠাৎই নিজের গায়ে থাকা কালো শার্টের ওপর কালো কোটটার কথা মনে পড়ল অভ্রের। যদিও এটাও বৃষ্টিতে ভিজে গেছে, তারপরও এটা আদ্রিজাকে দিল আই থিঙ্ক একটু হলেও আদ্রিজার অস্বস্তিটা কমবে। অভ্র তৎক্ষণাৎ তার গায়ের কোটটা খুলে আদ্রিজার দিকে এগিয়ে দিল, তবে কিছু বলল না। অভ্রের কাণ্ডে খুব অবাক হয়েই তাকিয়ে রইল আদ্রিজা অভ্রের হাতের দিকে। পরক্ষণেই বেশি না ভেবে কোটটা নিয়ে নিল সে। গায়ে জড়িয়ে নিল আনমনে। অতঃপর ভেজালো অবস্থায় পাশাপাশি দাঁড়িয়ে রইল আদ্রিজা আর অভ্র। কেটে গেল অনেকক্ষণ, কিন্তু বৃষ্টি থামল না, উল্টো বৃষ্টির বেগ যেন ধীরে ধীরে আরও বাড়তে লাগল। ঝনঝন করে শব্দ হতে লাগল উপর থেকে। টিনের ছাউনি হওয়ায় শব্দটা যেন আরও বেশি প্রখর। অভ্র দাঁড়িয়ে আছে একটা বাঁশের সামনে দিয়ে, আর আদ্রিজা তার থেকে কিছুটা দূরত্বে টেবিলের উপর পা ঝুলিয়ে বসে আছে চুপচাপ। এই ঝড় বৃষ্টির মধ্যে ভালো কিছু পাওয়ার মধ্যে এই টেবিলটাই যেন পেলে আদ্রিজা। হঠাৎই কি ভেবে যেন খুব জোরে হেসে ফেলল আদ্রিজা। আদ্রিজাকে হুট করে হাসতে দেখে অবাক হল অভ্র। অবাক হয়েই বলল সে, তুমি হাসছ কেন? ওরে আদ্রিজাও অভ্রের কোটটা শক্ত করে চেপে ধরে বলল, হাসব না তো কি করব বলুন, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে চেয়েও কিছু করতে পারছি না। তাই বলে হাসবে? অদ্ভুত। দেখুন মানুষ নিরুপায় হলে কি কি কাজ করতে পারে। এক হাসতে আরেক নয় কাঁদতে। এই মুহূর্তে কাদার মতো পরিস্থিতি হয়নি, তাই হেসে কাম চালাচ্ছি আর কি। আদ্রিজার কথা শুনে অভ্র হতভাগ হয়ে বলল, বৃষ্টিতে ভিজে মাথাটা গেল নাকি? কি সব ভুলভাল বকছ? আপনি তো আসলেই অদ্ভুত মানুষ। জটিল মুহূর্তে হাসি খুশি থাকার চেষ্টা করছি তাও বুঝছেন না।
হাসতে হলে মুখ বন্ধ করে উল্টোদিক ঘুরে হাসো, উচ্চ স্বরে একদম হাসবে না। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পেরেছি আপনি রেগে গেছেন। বলেই হাঁচি দিল আদ্রিজা। ঠান্ডা লেগে গেছে বোধহয়। চরম বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে অভ্র। এবার সত্যি বিরক্ত লাগছে তার, এইভাবে মাঝপথে গাড়িটা খারাপ হওয়ার কি খুব দরকার ছিল? আর এই ইউনুসটাও বা কোথায় গেল? এখনো কোনো খবর নেই। মোবাইলেও নেটওয়ার্ক নেই। ধুর ছাতা। সব বেডলা কাজে হওয়ার ছিল। অভ্র আর দাঁড়িয়ে থাকতে পারল না, এগিয়ে গেল সে আদ্রিজার দিকে। বসল আদ্রিজার পাশ দিয়ে। বলল, আজ বোধহয় এখানেই রাত কাটাতে হবে মিস ব্ল্যাকবেরি। আমারও তাই মনে হয়। ভাগ্যিস আপনি ছিলেন, না হলে একা একা আমি কি করতাম বলুন তো? ওরে আদ্রিজার দিকে তাকিয়ে বলল অভ্র। খুব মজা তাই না? এইভাবে বৃষ্টির মধ্যে এখানে বসে থাকতে খুব মজা। মজা না ছাই, প্রচুর মশা বুঝলেন। কি? আপনি কানা নাকি? তুমি না বড্ড কথা বলছো আজ। এমন সময় আকাশে বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। আচমকা এমনটা হওয়াতে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে আদ্রিজা ধরে বসল অভ্রের হাত। আদ্রিজার কাণ্ডে অভ্র শান্ত গলায় বলল, কুল ডাউন, কিছু হয়নি। আদ্রিজা শুনল অভ্রের কথা, সাথে শীতল চাহনিতে তাকিয়ে রইল সে অভ্রের মুখের দিকে। এমন সময় ছাউনির কর্নারে ঝুলে থাকা একটা বাল্ব জ্বলে উঠে ঠাস শব্দ করে নিভে গেল আবার। এতে আদ্রিজা অভ্র দুজনেই চমকে উঠল। আদ্রিজার ঘাবড়ে গিয়ে খিচে বন্ধ করে আর একটু শক্ত করে চেপে ধরল অভ্রের হাত। অভ্র আগের ন্যায় এখনো বসে আছে চুপচাপ। আনমনেই তাকালো সে থরথর করে কাঁপতে থাকা আদ্রিজার মুখের দিকে। ভেজালো মুখটা শুকিয়ে গেছে অনেক আগে, তবে চুল শুকায়নি এখনো, চোখের চশমা থাকায় চোখের কাজল লেপটায়নি তেমন। ঠোঁটেও লিপস্টিক লেগে আছে বিন্দু বিন্দু। হুট করেই এক অদ্ভুত মায়া অনুভব করল অভ্র আদ্রিজার মুখের মাঝে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলল সে আদ্রিজার উপর থেকে। মনে মনে বলল, এইভাবে কারো দিকে তাকিয়ে থাকাটা ঠিক না। সূর্যের ফুরফুরে আলো উঠছিল তখন। চারপাশ দিয়ে শিরশিরে বাতাস বইছিল খুব। বাতাসে শীত শীত ভাব। শীতের প্রলাপে গায়ের কোটটা আরেকটু শক্ত করে গায়ে জড়িয়ে নিল আদ্রিজা। হুট করেই কাল রাতের ঝড় বৃষ্টির ঘটনা মনে পড়তেই চোখ খুলে তাকালো আদ্রিজা। আশেপাশে তাকাতেই বুঝল সে রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটেছে, সাথে বৃষ্টিও থেমে গেছে। আদ্রিজা তৎক্ষণাৎ অভ্রকে ডাকার জন্য পাশ ফিরে তাকাল। সাথে সাথে অভ্রকে নিজের খুব কাছে অনুভব করল সে। অভ্র তার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আনমনে। আদ্রিজা তাকালো অভ্রের মুখের দিকে। বৃষ্টিতে ভিজে পুরো মুখটাই শুকিয়ে গেছে, মাথায় জুড়ে থাকা সিল্কি কালো চুলগুলো পড়ে আছে কপাল জুড়ে। আদ্রিজার ইচ্ছে করল হাত দিয়ে অভ্রের চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু দিল না। হঠাৎই আদ্রিজার মনে হল, এভাবে এখানে থাকাটা আর ঠিক হবে না। আদ্রিজা তৎক্ষণাৎ ডাকল অভ্রকে। বলল, শুনছেন সকাল হয়ে গেছে, উঠুন, তাড়াতাড়ি বাড়ি যাবেন না। পরপর কয়েকবার ডাকতেই অভ্রের হুঁশ আসল। হুঁশ আসতেই শোয়া থেকে উঠে বসল অভ্র। আশেপাশে তাকাতেই আদ্রিজার খুব কাছাকাছি চলে যাওয়াটা বুঝতে পেরে তৎক্ষণাৎ দূরে সরে গেল অভ্র। বলল, আই এম সরি। আমি আসলে। অভ্র আরও কিছু বলার আগেই আদ্রিজা বলে উঠল, ইটস ওকে। এখন চলুন, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। বাড়ির সবাই নিশ্চয়ই এতক্ষণে চিন্তা করতে করতে মরিয়া হয়ে উঠেছে।
অভ্র শুনল আদ্রিজার কথা, চটজলদি নেমে পড়ল সে নিচে। তারপর আদ্রিজার হাত ধরতেই আদ্রিজাও নেমে পড়ল উঁচু সেই টেবিলটার উপর থেকে। আশেপাশে তাকাতেই বুঝল তারা, কাল রাতে যেটাকে শুধু টিন বিশিষ্ট ছাউনি ভেবেছিল সেটা আসলে একটা দোকানঘর। আর ছাউনিটা সেই দোকানেরই সামনের অংশ। দোকানের দিকটা কাগজ দিয়ে ঢেকে থাকায় বুঝতে পারেনি অভ্র আদ্রিজা। অভ্র বলল, তাই তো বলি, এই খোলামেলা ছাউনিতে বাল্ব লাগালো কে? হয়তো ঝড়ের কারণে কারেন্ট চলে যাওয়ায় দোকানদার লাইট বন্ধ করতে ভুলে গিয়েছিল। আর হুট করে বৃষ্টির মাঝে আচমকা জ্বলে ওঠে কেটে গেছে হয়তো। অতঃপর আর বেশি ভাবল না অভ্র আদ্রিজা। তৎক্ষণাৎ ছাউনি থেকে বেরিয়ে একে অপরের হাত ধরে এগিয়ে চলল সামনে। বৃষ্টি পড়ে বাহিরের পুরো জায়গাটা কাদায় পিছলে জর্জরিত হয়ে গেছে। অভ্র আদ্রিজা খুব সাবধানেই পার করল কাদায় মিশ্রিত রাস্তাটা। কিন্তু ঘাপলাটা এসে বাঁধল ব্রিজের ওপরে ওঠার রাস্তাটায়। খানিকটা উঁচু মাটির তৈরি পাহাড়ের মতো জায়গাটা। আদ্রিজা জায়গাটা দেখেই অভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, এখান থেকে ওঠা তো খুব টাফ। বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে। উপরে উঠতে গেলেই তো পিছলে যাব। আর পড়ে গেলে তো অবস্থা খুব খারাপ হবে। এখন আদ্রিজার কথা শুনে অভ্র সাহস জোগাতে বলল, কিছু হবে না, যে জায়গাগুলো শুকনো শুকনো মনে হবে সেখানে সেখানে পা ফেলে উঠে পড়ো, দেখবে তুমি পারবে। ওরে আদ্রিজা বলল, আপনি আগে যান, তবে আমি আপনার পায়ের ছাপ ফলো করে আসছি। ওরে অভ্র বেশি না ভেবে বলল, ঠিক আছে। অতঃপর এগিয়ে চলো অভ্র। ধীরে ধীরে পা ফেলেই উঠে পড়ল সে। অভ্র উপরে উঠেই বলল আদ্রিজাকে, এবার তুমি চলে এসো। ওরে আদ্রিজা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হুম আসছি। হুম, তাড়াতাড়ি আসো আদ্রিজা। আদ্রিজা শুনল বেশি না ভেবে আস্তে আস্তে অভ্রের পায়ের ছাপ অনুসরণ করেই উপরে উঠে লাগল সে। কিন্তু বিপত্তি ঘটল, একবারে উপরে উঠে হঠাৎই পায়ে স্লিপ কেটে পড়ে যেতে নিল আদ্রিজা। অভ্র আদ্রিজার খুব কাছে থাকায় তৎক্ষণাৎ আদ্রিজার হাত ধরে দিল টান। সাথে সাথে আদ্রিজা উপরে উঠেই জড়িয়ে ধরল অভ্রকে। আসলে অভ্র এত জোরে হাত ধরে টান দিল যে আদ্রিজা না চাইতেও জড়িয়ে ধরা লাগল অভ্রকে। এদিকে অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, চোখ কোথায় থাকে তোমার? এক্ষুনি তো স্লিপ কেটে একদম নিচে গড়িয়ে পড়তে। মাঝা কোমর একটাও তো আর আস্ত থাকত না। ওরে স্তব্ধ হয়ে শুধু এতটুকুই বলে আদ্রিজা, আমি বুঝতে পারিনি, সরি। মাথায় নিজের কোটটা জড়িয়ে দিয়ে গাড়ির সামনের সিটে বসে আছে ইউনুস। হঠাৎই কাদো কাদো ফেস নিয়ে শোয়া থেকে বসে চেঁচিয়ে বলল সে, ওহ, বসো আমনে কোমনে। এমন সময় জানালার ধারে দাঁড়িয়ে স্ট্রেট গলায় ধমকের স্বরে বলল অভ্র, তোমার সামনে ইডিয়েট। আচমকাই অভ্রের ধমক শুনে ধরফরিয়ে উঠল ইউনুস। তৎক্ষণাৎ সামনে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল সে, আপনি এসেছেন স্যার? ওরে খানিকটা ক্ষিপ্ত মেজাজ নিয়েই বলল অভ্র, আমি এসেছি নাকি তুমি এসেছো ইডিয়েট? গাড়ি থেকে বের হও, সেই কখন গিয়েছিলে আর এখন গাড়ির ভিতর বসে আমায় ডাকছ? অভ্রের কথা শুনে আর দেরি করল ইউনুস। তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হতে নিল সে। আর বের হতে গিয়েই হোঁচট খেয়ে নিচে পড়ে যেত নিল ইউনুস। ইউনুসের কাণ্ডে হেসে ফেলে আদ্রিজা। তবে সেই হাসিটা বেশিক্ষণ ঠোঁটে না চেপে রেখে নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আদ্রিজা। এদিকে ইউনুস হতভম্ব হয়েই বসা থেকে উঠে দাঁড়াল। বলল, আই এম সরি স্যার। ইউনুসের কথা শুনে ধমকের স্বরে বলল অভ্র, সরি মাই ফুট।
কাল সারারাত কোথায় ছিলে তুমি? অভ্রের ধমক শুনে আমতা আমতা করে বলল ইউনুস। অ্যাকচুয়ালি হয়েছিল কি স্যার, কাল আমি আর ড্রাইভার যখন মেকানিকের দোকানে পৌঁছাই তখন উইখানের দোকানটা বন্ধ ছিল। পরে আর একটু সামনে এগিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে হুট করেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা আর আসতে পারিনি। ওখানেরই একটা বাড়িতে সাহায্যের জন্য ঢুকেছিলাম। পরে জানতে পারি আমরা যে দোকানের মেকানিককে খুঁজতে গিয়েছিলাম তারই বাড়ি উইটা। কিন্তু ঝড়বৃষ্টির জন্য আর এদিকে আসতে পারিনি স্যার। পরে ঝড় বৃষ্টি থামতেই ভোর হওয়ার আগেই ওই মেকানিককে নিয়ে এখানে চলে আসি স্যার। গাড়িটা ঠিক করিয়েও নেই, কিন্তু আপনাদের কোথাও খুঁজে পাইনি। বিশ্বাস করুন, আমি তন্নতন্ন করে আশেপাশে খুঁজেছি আপনাদের, কিন্তু পাইনি। অনেকবার ফোনও করেছি আপনায়, কিন্তু আপনার ফোনে কল যাচ্ছিল না। আচ্ছা, আপনারা ছিলেন কই স্যার? ওরে অভ্র বেশি না ভেবে বলে, আমরা তো ওই ব্রিজের নিচে ছিলাম। ওখানেও যেতে চেয়েছিলাম স্যার, কিন্তু নিচে নামার জায়গাটা কাদায় পিছলে থাকায় আর যেতে পারেনি। এমন সময় হাতে 2 কাপ দুধ চা নিয়ে এগিয়ে আসতে লাগলো ড্রাইভার। বলল, ইউনুস স্যার, আপনার দুধ চা। ড্রাইভারের কাণ্ডে চোখ মুখ ছানাবড়া হলো ইউনুসের। বলল, কিসের দুধ চা? ইউনুসের কথা শুনে ড্রাইভার অবাক হয়ে বলল, কেন স্যার, আপনি যে এইমাত্র আনতে বললেন সেটা? আপনার জন্য সকাল সকাল দোকানদারের ঝাড়ি খেয়ে চা আনলাম, আর আপনি বললেন কিসের চা? ড্রাইভারের কথা শুনে একবার অভ্রের দিকে তাকালো ইউনুস। গম্ভীর চেহারা নিয়ে তাকিয়ে আছে অভ্র তার দিকে। অভ্রের চাহনি দেখে শুকনো ঢোক গিলে বলল ইউনুস, স্যার, মিথ্যে বললে শুনবেন কি? ওখানে আমরা সারারাত বৃষ্টিতে ভিজে বসেছিলাম আর তুমি এখানে চা খাচ্ছিলে ইউনুস। এই মাসের মাইনে কাটা যাবে তোমার। অভ্রের কথা শুনে ইউনুস কাদো কাদো ফেস নিয়ে বলল, এমন করবেন না স্যার, আমার বাড়িতে 3টে বাচ্চা, নাথুক্কু 2টো ছোট ছোট বাচ্চা আর একটা বউ আছে। দেখুন স্যার, চা তো আমি খাইনি, জাস্ট আনছিলাম। এক কাজ করুন, এই 2টো চা আপনারা দুজন খেয়ে নিন, ভালো লাগবে। এই বলে ড্রাইভারের হাত থেকে চায়ের কাপ 2টো নিয়ে আদ্রিজা আর অভ্রের হাতে দিতে নিল ইউনুস। ইউনুসের কাণ্ডে অভ্র বলে উঠল, তোমার চা তুমি খাও ইউনুস। ওরে ইউনুস হতাশ হয়ে বলল, এভাবে বলবেন স্যার, আমরাই তো এই ফুরফুরে সকালে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুধ চা খাওয়ার মজাই আলাদা। আপনারা এই 2টো খান, আমি আর ড্রাইভার গিয়ে অন্য 2টো এনে খাচ্ছি। তারপর বাড়িও তো ফিরতে হবে স্যার। খেয়ে নিন স্যার, দেখবেন ভালো লাগবে। ইউনুসের কথা শুনে অভ্র কিছুক্ষণ ভাবল, কিন্তু পরক্ষণেই ইউনুসের জোড়াজুড়িতে নিয়ে নিল সে। আদ্রিজার হাতেও একটা চায়ের কাপ ধরিয়ে দিল ইউনুস। যদিও আদ্রিজাও নিতে চায়নি প্রথমে, কিন্তু পরক্ষণেই ইউনুসের বলা কথা আরে লজ্জা পাওয়ার মতো কিছু নেই, আমরাই তো, কথাটা শুনে নিয়ে নেয় আদ্রিজা। হাসে আনমনেই। অতঃপর খোলা আকাশের মাঝে ব্রিজের কর্নারে দাঁড়িয়ে পাশাপাশি চা খায় আদ্রিজা আর অভ্র। অভ্রের প্রথমে জিনিসটা ভালো না লাগলেও পরক্ষণেই ভালো লাগে বিষয়টা। পাশাপাশি গাড়িতে বসে চুপচাপ এগিয়ে চলছে আদ্রিজা আর অভ্র। দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। পুরো একটা রাত কিভাবে কাটল এটা ভেবেই কিছুটা হতভম্ব দুজন। হঠাৎই ইউনুস বলে উঠল, চাটা কিন্তু দারুণ ছিল, বসো। নেক্সট টাইম আবার আসবো এখানে। অভ্রের কথা শুনে কিছুটা এক্সাইটিং ভাব নিয়েই বলে উঠল ইউনুস, সত্যি স্যার? ওরে অভ্র হতভম্ব হয়ে বলল, আমাদের বাড়ি ফিরতে হবে ইডিয়েট, বাড়ির সবাই টেনশন করছে হয়তো।
বেশি প্যাক প্যাক না করে গাড়িটাকে জোরে চালাতে বলো ইউনুস। অভ্রের কথা শুনে খানিকটা হতাশ হয়ে বলল ইউনুস। কি স্যার, আপনিও না সবকিছুতেই রাগ দেখান। আর ড্রাইভার কাকু গাড়ি জোরে চালান। বস রেগে গেছে কিন্তু। ওরে ড্রাইভার হাসল। এই ইউনুসকে দিনে কতবার অভ্রের কাছে বকা খেতে দেখেছে সে তার হিসাব নেই। অতঃপর তেমন কোনো ঝামেলা ছাড়াই চলে গেল অভ্র আর আদ্রিজা। শুরুতে আদ্রিজাকে ওদের বাড়ি নামিয়ে দিয়ে চলে যায় অভ্র। আজ আর অভ্রকে বাড়ি যাওয়ার জন্য বলে নি আদ্রিজা, কারণ অভ্র এমনি খুব রেগেছিল। আর এই মুহূর্তে অভ্রকে বাড়ি যাওয়ার কথা বলাটা ঠিক হবে না বলে মনে করে আর বলে নি আদ্রিজা। জোরে নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা। নিজেদের বিল্ডিংটার দিকে তাকিয়েই তখতনাত এগিয়ে চলল সে বাড়ির ভিতর। না জানি মা বাবা কত চিন্তা করছে তার জন্য। আজ মা হয়তো বকতে বকতেই শেষ করে দিবে তাকে। সদ্য গোসল সেরে রেড ট্রাউজার, সাদা টি শার্ট পরে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হল অভ্র। কতক্ষণ আগেই বাড়ি ঢুকেছে সে। বাড়ি ঢুকেই মা আর বাবা হাজারটা প্রশ্ন। অভ্র যা সত্যি তাই বলেছে। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ঝড়বৃষ্টিতে একটা বাড়িয়ে আশ্রয় নিয়েছিল সে। শুধু আদ্রিজার কথাটাই চেপে গিয়েছিল এই যা। অভ্র তার চুল মুছতে মুছতেই সামনে থাকা ড্রেসিং টেবিলটার দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎই পায়ে কিছু লাগতেই পায়ে ব্যথা অনুভব করল অভ্র। তখতনাত চোখ বন্ধ করে নিল সে। পাটা সরালো আনমনে। পরমুহূর্তেই চোখ খুলে নিচে তাকাতেই দেখতে পেল অভ্র একটা ছোট্ট ঝুমকা। অভ্র বেশ অবাক হয়েই নিচে বসে হাতে নিল ঝুমকাটা। বলল, এটা কার? হঠাৎই মনে পড়ল তার। তখন যখন আদ্রিজাকে টান দিয়ে ব্রিজের ওপর উঠেছিল অভ্র, তখন না চাইতেও আদ্রিজা জড়িয়ে ধরেছিল তাকে। আর আদ্রিজার কানটা এসে লেগেছিল অভ্রের বুকে। হয়তো তখনই কোনোভাবে তার শার্টের সাথে আটকে গিয়েছিল ঝুমকাটা। পরে রুমে ঢুকে শার্টটা ঝাড়া দিয়ে যখন ওয়াশরুমে ঢুকেছিল অভ্র তখনই পড়ে গিয়েছিল নিচে। অভ্র ঝুমকাটার দিকে তাকিয়ে বলল, মিস ব্ল্যাকবেরি, তোমার ঝুমকা যে আমার কাছে চলে এলো, এখন তুমি কি খুঁজতে আসবে এটা? আমি কিন্তু দিব না, কারণ তোমার ঝুমকো আমায় আঘাত দিয়েছে। অপরাধ করেছে সে। হাসল অভ্র। আদ্রিজা মেয়েটাকে খুব সহজ সরল বলে মনে হয় তার। আই থিঙ্ক আদ্রিজা যে ছেলেটাকে ভালোবাসে সে খুব লাকি। আপাতত আর বেশি ভাবল না অভ্র। ঝুমকাটা নিয়েই বসা থেকে উঠে দাঁড়াল সে। এগিয়ে গেল ড্রয়ারের কাছে। তারপর ড্রয়ার খুলে আদ্রিজার ঝুমকোটা রেখে দিল আনমনেই। বেকনিতে অভ্রের কোটটা ভালোমতো ধুয়ে শুকাতে দিয়ে পাশেই দাঁড়িয়ে আছে আদ্রিজা। মাথায় তার নানান প্রশ্ন ঘুরছে। আর এই সব প্রশ্নের মূলে হল শ্রাবণ। সে এখনও বুঝচ্ছে না, কাল শ্রাবণ তাকে রেস্টুরেন্টে আসতে বলেও আসলো না কেন? নাকি এসে আবার চলে গিয়েছিল? আদ্রিজা তার ফোনে চার্জ দিয়ে এসেছে, একটু চার্জ হলেই ফোন করবে সে শ্রাবণকে। ভাগ্যিস কাল অভ্র ছিল তার সাথে, না হলে কি যে হতো ভেবে পায় না আদ্রিজা। বাবা মাকেও মিথ্যে বলে সামলেছে সে। তবে এত কিছুর ভিড়ে এতটুকু তো জেনেছে আদ্রিজা, অভ্র মানুষটা ভীষণ ভালো। লাবণ্য আপু খুব লাকি যে অভ্রের মতন একটা মানুষ ওনায় ভালোবেসেছে। হঠাৎই আদ্রিজার ভাবনার মাঝে বিছানার ওপর চার্জে রাখা ফোনটা বেজে উঠল। আদ্রিজা তখতনাত দৌড়ে গিয়ে ফোনটা দেখল শ্রাবণ ফোন করেছে। আদ্রিজা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকেই জোরে নিঃশ্বাস ফেলে ফোনটা তুলল। বলল, হ্যালো। বেশ বিস্মিত ভরা চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিজা। ভয়ে বুকের ভিতর দক দক করছে তার।
কারণ আদ্রিজা শ্রাবণের ফোন পেয়ে হ্যালো তো বলেছে, কিন্তু সেই হ্যালোর ওর হিসেবে কোনো কিছুই বলছে না শ্রাবণ। চুপচাপ ফোন নিয়ে দাঁড়িয়ে আছে কেবল। আদ্রিজা খানিকটা ভাঙা ভাঙা কণ্ঠ নিয়ে বলল শ্রাবণকে, আপনি কি কথা বলবেন না শ্রাবণ? এবার শ্রাবণ মুখ খুলল, বলল, তুমি কি কাল ছিলে রেস্টুরেন্ট? ওরে আদ্রিজাও বেশি না ভেবে বলে উঠল, গেছিলাম তো শ্রাবণ, কিন্তু আপনায় তো পাইনি। আপনি কি এসেছিলেন শ্রাবণ? নাকি এসে আবার চলে গিয়েছিলেন? আদ্রিজার কথা শুনে শ্রাবণ নীরব কণ্ঠ নিয়ে বলল, এসেছিলাম তো, কিন্তু হুট করেই একটা কাজ চলে আসায় আমি চলে এসেছিলাম আদ্রিজা, আই এম সরি। শ্রাবণের কথা শুনে আদ্রিজার ভয় পাওয়াটা কমে গেল। তার মানে শ্রাবণ রেগে নেই তার ওপর, শুধুই ভয় পাচ্ছিল। আদ্রিজা জোরে নিঃশ্বাস ফেলে বলল, ওহ, কোনো ব্যাপার না, কাজ থাকতেই পারে। তুমি রাগ করনি তো আদ্রিজা? না, রাগ করব কেন? অতঃপর দুজনেই আবার জুড়ে দিল প্রেম আলাপ। আসলে শ্রাবণ তার গার্লফ্রেন্ড সুমিতাকে নিয়ে বাহিরের যাওয়ার পর সুমিতার রাগ ভাঙানো নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে শ্রাবণ আদ্রিজার কথা প্রায় ভুলেই গিয়েছিল। ডিস্কে কাটিয়েছিল দুজন। আষাঢ় মাস, তাই ঘন ঘন বৃষ্টিপাত হতেই থাকে প্রায়। দিনরাত সবসময়ই ছ্যাঁতো ছাতে রাস্তা আর কাদা পানিতে জর্জরিত থাকে। বৃষ্টি আদ্রিজার ভালো লাগলেও এই বৃষ্টির দিনের রাস্তাঘাট একদম পছন্দ হয় না আদ্রিজার। পরপর দুদিন পেরিয়ে আজ ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে আদ্রিজা। মূলত গত 2 দিন বৃষ্টি থাকায় যেতে পারেনি ভার্সিটি, তাই আজ যাচ্ছে ভার্সিটি, পুরো বন্ধমহল সমেত যাচ্ছে ভার্সিটি। আদ্রিজা আজ সিদ্ধান্ত নিয়েছে তার বন্ধুমহলের সবাইকে শ্রাবণের বিষয়ে বলে দিবে সব। অতঃপর নানান চিন্তা ভাবনা নিয়েই এগিয়ে চলছে আদ্রিজা আরুদের বাড়ির উদ্দেশ্যে। কলিং বেল বাজাতেই আরুদের বাড়ির কাজের মেয়ে রুনা এসে দরজা খুলে দিল। আদ্রিজা রুনাকে দেখেই মুচকি হেসে বলল, কেমন আছো রুনা আফা? ওরে রুনাও খুশি মনে বলল, আদ্রিজা আফা যে, আমি ভালো আমনে? ভালো, আরও আছে তো? ঠিক আছে। বলেই ভিতরে ঢুকল আদ্রিজা, কিন্তু রোজদিনের তুলনায় আজ বাড়িটাকে খুব চুপচাপ লাগায় বলে উঠল আদ্রিজা, বাড়িতে কেউ নেই রুনা আপা? না, শুধু আরু আফা আর অভ্র দাদাভাই আছে। হেও বাইরাইব কিছুক্ষণ পরে। ওহ, তা সবাই গেল কোথায়? হেগো গ্রামের বাড়ি। ওহ, আচ্ছা আমনে বহেন আফা, আমি রান্না চড়াইরা আইসি। ঠিক আছে আফা, আমি তবে আরুর রুমেই যাই। আচ্ছা যান আফা। রুনার কথা শুনে আদ্রিজাও আর দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে সোজা চলে গেল উপরে। আরুর রুমে যাওয়ার সময় হঠাৎই চোখ গেল আদ্রিজার অভ্রের রুমের দিকে। আদ্রিজা কিছু একটা ভেবে উকি মারল অভ্রের রুমের দিকে, কিন্তু রুমে অভ্র ছিল না, হয়তো বেকনিতে আছে অথবা ওয়াশরুমে। হঠাৎই আদ্রিজার মনে পড়ল অভ্রের কোটটা দেওয়ার কথা, যেটা সে ধুয়ে শুকিয়ে নিজের সাথে করে এনেছিল। আদ্রিজা তার কাঁধের ব্যাগটার চেইন খুলে অভ্রের কালো কোটটা বের করল, কিন্তু কিভাবে দিবে এটাই বুঝছে না। সেবার তো তুষার ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল রুমালটা, কিন্তু এবার আদ্রিজা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল একটা চিরকুট লিখে যাবে। অতঃপর তাই করল। আদ্রিজা ব্যাগ থেকে কলম আর খাতাটা বের করে কিছু একটা লিখল। তারপর ভিতরে ঢুকে কোটটা আর চিরকুটটা বিছানার উপর রেখে চলে গেল সে আরুর রুমের দিকে। বেকনিতে দাঁড়িয়ে লাবণ্যের সাথে কথা বলছিল অভ্র। আজ বহুদিন পর লাবণ্যের সাথে কথা হলো অভ্রের। লাবণ্য বলেছে আজ বিকেলেই একবার দেখা করবে অভ্রের সাথে সে। অভ্র তো মহা খুশি। অ্যাট লাস্ট অবশেষে লাবণ্য ফিরছে,
এই মেয়েটা বহুত প্যারায় রাখে অভ্রকে। অভ্র জোরে নিঃশ্বাস ফেলল, তারপর খুশি মনে বলল, ঠিক আছে এখন তবে রাখি দোস্ত, বিকেলে দেখা হবে, আসবি কিন্তু আমার কিছু বলার আছে তোকে। ওরে অপর প্রান্তে থাকা লাবণ্য বলে উঠল, ঠিক আছে আজ নিশ্চয়ই আসব আমি। আর হ্যাঁ, সেদিনকার জন্য আমি সত্যি দুঃখিত অভ্র। ইটস ওকে, ওসব বাদ দে, এখন রাখি বুঝলি, আমায় অফিস যেতে হবে। ঠিক আছে বাই। ফোনটা কাটল অভ্র। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তৎক্ষণাৎ চলে গেল সে ভিতরে। আজ অভ্র ভীষণ খুশি, অবশেষে সে তার ভালোবাসার মানুষটিকে ভালোবাসি বলতে পারবে। রুমে ঢুকতেই হঠাৎই নিজের বিছানার দিকে চোখ গেল অভ্রের। দেখল সে তার কালো কোটটা। অভ্র খানিকটা অবাক হয়েই কোটটার সাথে চিরকুটটা হাতে নিল। কোটটা দেখেই বুঝতে পারল অভ্র, এটা সেদিনকার আদ্রিজাকে দেওয়া কোটটা। তাহলে আদ্রিজা তার রুমে এসেছিল। অভ্র চিরকুটটা পড়ল, যেখানে লেখা ছিল, শুনুন, আপনার কোটটা ফেরত দিয়ে গেলাম। ভেবেছিলাম সামনাসামনি দেব, কিন্তু আপনি রুমে না থাকায় চিরকুট লিখে দিয়ে গেলাম। ইতি আদ্রিজা। অভ্র চিরকুট পড়ে আনমনে হাসল। বলল, ফেরত না দিল ও তো হতো মিস ব্ল্যাকবেরি। কি আমাদের নিরিবিলি আফা একটা ছেলেকে ভালোবাসে? ভরা ক্যাম্পাসের ভিড়ে পুরো উত্তেজিত হয়ে কথাটা বলে উঠল আশিক। আর আশিকের কথা শুনে শরীফ, সিফাত, তুলি, বুশরা আরও সবাই পুরো চোখ বড় বড় করে তাকিয়ে রইল আদ্রিজার মুখের দিকে। কিছুক্ষণ আগেই আদ্রিজা সবাইকে তার ভালোবাসার কথা বলতে নিয়েছে। শুধু এতটুকুই বলেছে সে একটা ছেলেকে ভালোবাসে। এতটুকুতেই পুরো বন্ধুমহল উত্তেজিত হয়ে গেছে। পুরোটা শুনলে কি অবস্থা হবে সেটাই ভাবছে আদ্রিজা। আদ্রিজার ভাবনার মাঝেই সিফাত বলে উঠল, ছেলেটাকে কোথায় থাকে, নাম কি? সিফাতের কথা শেষ হতেই তুলি বলে উঠল, নাম বাদ দে, আগে বল ছেলে দেখতে কেমন, ফর্সা নাকি কালো, লম্বা নাকি খাটো? তুলির কথা শেষ হতে না হতেই বুশরা বলে উঠল, দোস্ত ছেলের ছোট ভাই টাই আছে তো, বেশি না তাইলে মোরাও একটু সিঙ্গেল থেকে মিঙ্গেল হইতাম আর কি। এরই মধ্যে শরীফ বলল, খালি ভাই থাকলে হবে না, কিন্তু বোনও লাগবে ভাই। মোরও সিঙ্গেল লাইফ ভালো লাগে না। এই রকম একটার পর একটা কথা বলতে লাগল সবাই আদ্রিজাকে। আর আদ্রিজা শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে সবার কথা শুনছে। কার প্রশ্ন রেখে কার প্রশ্নের উত্তর দিবে এটাই বুঝতে পারছে না সে। হঠাৎই সবার মাঝখানে দাঁড়িয়ে আরও জোরে চেঁচিয়ে বলল, থামবি তোরা, কিসব উল্টো পাল্টা প্রশ্ন করে চলেছিস? তোদের কি আদ্রিজার কথাগুলো মজা মনে হচ্ছে? আরুর কথা শুনে তুলি বলল, তা নয়তো কি? এই আদ্রিজা নাকি কাউকে ভালোবাসবে? এটা কখনো সম্ভব নাকি? তুলির কথা শুনে হা হয়ে থাকা মুখটা আরও হা হয়ে গেল আদ্রিজার। বেশ বিস্মিত হয়ে বলল সে, যাহ বাবা, তার মানে তোরা আমার কথা বিশ্বাস করিসনি? ওরে আরু আর আশিক বাদে সবাই একসাথে চেঁচিয়ে বলল, না। অফিসে ল্যাপটপে কাজ করছিল অভ্র। এমন সময় তার দরজায় নক করল কেউ। বলল, আসবো অভ্র? চলবে।